আচ্ছা, এই আমরা হচ্ছে মিডটার্মের আগে বলছি শুধু ক্লোরোটা বুঝবে না। ক্লোরোটা আমরা দেখছি যে আমাদের আলটিমেট যে আমাদের যে ডেরিভেটিভ একটা আসে, ডেরিভেটিভ যেটা আসে তার ক্ষেত্রে ক্লোরোনের ক্ষেত্রে আসা আছে আপনার ক্লোরোনে যেটা ডেরিভেটিভ মেটেরিয়াল সেটা হচ্ছে পরবর্তী মেশিনের ফিড মেটেরিয়াল। হ্যাঁ, তো ক্লোরোনের পরের মেশিন হচ্ছে আমাদের কার্ডিয়ান। তো এই কার্ডিয়ান মেশিনে কি হয়, এই ল্যাবটা যে আছে এটাতে ফিড হয়, ফিড হওয়ার পরে এটা পরবর্তীতে একটা স্লাইভার তৈরি করতে হয় যেটাকে বলে কার্ডিয়াক স্লাইভার। এখন এই কার্ডিয়াক মেশিনের কাজ হচ্ছে কার্ডিং করা। আসলে কার্ডিং করাটা কি? সাপোজ মনে করেন ক্লোরো যে ল্যাবটা যেটা তৈরি হয়, সাপোজ মনে করেন এই যে ক্লোরো একটা ল্যাব, হ্যাঁ, তুলা ফাইবার যেগুলো আছে শীট আকারে এখানে আছে। তো এইটা কি করা হয়, দুইটা মুভিং সারফেসের ভিতর দিয়ে এটাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার ফলে পরবর্তীতে ফাইবারগুলো আপনার কি হয়, প্যারালাল বেশি হয়। এই প্যারালাল যে বেশি হচ্ছে এবং ইম্পিউরিটিসগুলো দূর হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে কার্ডিং। তো এখানে সুন্দর করে দেয়া আছে যে carding may be defined as the reduction of an interconnectedness of fiber to a film wave by working with it too closely spaced. Relatively moving surface close to the sharp point. এইটা আমি যদি একটু আপনাকে দেখাই, দেখেন এইখানে হচ্ছে কিছু ওয়্যার আছে, এগুলো হলো ওয়্যার। হ্যাঁ, এই ওয়্যারগুলো দেখেন এইটা এদিকে ঘুরতেছে, এইটা এদিকে ঘুরতেছে, আবার এইটা এদিকে বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে দুটো সার্কেল যদি আমি চিন্তা করি, সার্কেলগুলো হবে ক্লোজ এবং এইগুলোর মধ্যে যখন ফাইবারগুলো যাচ্ছে তখন শর্ট ফাইবারগুলো দূর হচ্ছে, তারপর হচ্ছে এখান থেকে ইম্পিউরিটিগুলো দূর হয়ে যাচ্ছে, ফাইবারগুলো প্যারালাল বেশি হচ্ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে কার্ডিং প্রসেস। ক্লিয়ার? তো এইখানে যেটা মূলত দেখানো হয়েছে এটা হলো জুট কার্ডিং। এটা জুট কার্ডিং আমরা কিছু পড়ব কার্ডিং। দেখেন তাহলে কার্ডিং মেশিনের কাজ যদি বলি, কার্ডিং মেশিনের কাজ হলো এটা। ফার্স্ট হলো ফাইবারগুলোকে ইন্ডিভিজুয়াল করা, যেটাকে বলা হচ্ছে যে ওপেনিং ইনটু দ্য ইন্ডিভিজুয়াল ফাইবারস। সেকেন্ড হচ্ছে ইম্পিউরিটিসগুলো দূর করা, এখানে বলা আছে এলিমিনেশন অফ ইম্পিউরিটিস দূর করা। থার্ড হচ্ছে ইম্পিউরিটিসের মধ্যে ডাস্ট থাকবে সেই ডাস্টকে দূর করবে। এরপরে কাজ হচ্ছে নেভস, যদি ক্রিয়েট হয় এই নেভসটা সে কি করবে, সেখানে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, লাস্ট হচ্ছে শর্ট ফাইবার। এখন নেভস কি? নেভস হচ্ছে শর্ট ফাইবারগুলো যখন একে অপরের সাথে যখন লেগে ধরে একটা গুটি আকারে তৈরি করে, এটাকে বলা হয় নেভস। তাহলে নেভস যদি তুমি সংজ্ঞা দিতে চাই যে হোয়াট ইজ নেভস, নেভস হচ্ছে entanglement of fibers। entanglement মানে কি, চারদিকে মানে পেঁচানো, এরকম কিছু একটা চারদিকে জড়িয়ে আছে। সাপোজ মনে করেন এটা এই যে ফাইবারগুলো চারদিকে জড়িয়ে আছে, এইটা হচ্ছে নেভস। ক্লিয়ার? এবং এই নেভসটা যদি হচ্ছে আমি দূর করতে না পারি, নেভসটা যদি দূর করতে না পারি, তাহলে পুরো যতগুলো প্রসেস আছে বাকি প্রসেসগুলোতে নেভস দূর করা সম্ভব না। ঠিক আছে, যার কারণে এই কার্ডিং যে আমাদের প্রসেসটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একমাত্র নেভস দূর করার জন্যই কার্ডিংকে বলা হয় হার্ট অফ স্পিনিং। এখানে প্রশ্ন আসতে পারে যে why carding machine is called the heart of spinning। অথবা এটা আরেকটা আসতে পারে যে well carded is master। না, আপনি যদি কার্ডিং করে ফেলেন তাহলে পুরো প্রসেসের অর্ধেক কাজ হয়ে গেছে। যদি কার্ডিং করে ফেলেন তাহলে পুরো প্রসেসের অর্ধেক কাজ কি হয়ে গেছে। তাহলে যদি বলা হয় কার্ডিংকে যদি হার্ট অফ স্পিনিং বলা হয়, আপনি যখন হার্ট ছাড়া যখন আপনি চলতে পারবেন না, তেমনি নেভস দূর করা ছাড়া আপনি সুতো তৈরি করতে পারবেন না। ক্লিয়ার? মূল কথা এক কথায় বলবেন যে কার্ডিং মেশিনের কাজ হচ্ছে আমাদের এই একটা ফাইবারকে ইন্ডিভিজুয়াল করা, ডাস্ট দূর করা, তারপর হচ্ছে কি বলি ইম্পিউরিটিস দূর করা, নেভস দূর করা এবং স্পট দূর করা। এর মধ্যে
একমাত্র নেপস যেটা আছে এই নেপসটা হচ্ছে কার্ডিও মেশিনের মাধ্যমে দূর করা হয়, যেটা অন্য কোনো মেশিনের মাধ্যমে দূর করা যায় না, যার কারণে কার্ডিওকে বলা হয় হার্ট অফ স্লিপ। এবং একই কারণে বলা হয় যে কার্ডিও হয়ে যাওয়া বলে আপনি পুষ্টিতে চলে গেছে, এই কারণে বলা হয় যে ওয়েল কার্ডেড ইজ হার্ট অফ স্লিপ, অর্ধেক কাজ হয়ে গেছে। এরপর দেখি কোথায় আছে, এই যে ফ্যাব্রিক এগুলো বলা আছে অলরেডি। দেখেন কার্ডিও মেশিনের ক্ষেত্রে আপনার এখানে তিন ধরনের কাজ হয়, তিনটে অ্যাকশন হয়। একটা হচ্ছে কার্ডিও অ্যাকশন, একটা হচ্ছে স্টিচিং অ্যাকশন, একটা ব্লকিং অ্যাকশন। দেখেন ফাইবারগুলো এই দিকে ফিট হচ্ছে, ফিট হয়ে যাওয়ার পরে এই একটা রোল আছে, এই একটা রোল আছে। দেখেন তো এই যে রোলার যেগুলো আছে, এই রোলারগুলো পরস্পর দেখেন তো বিপরীত দিকে মুভ করা না, এগুলো ওয়্যারগুলো যখন এই ওয়্যারগুলো যখন বিপরীত দিকে মুভ করা থাকবে, এগুলো ঘুরতেছে কি, এটাও এদিকে ঘুরতেছে, এটাও কি এদিকে কি ঘুরতেছে। তো এই অ্যাকশনটাকে বলা হচ্ছে স্টিচিং অ্যাকশন। আচ্ছা এইখানে দেখেন পরস্পর এই ক্রমের দিকে মুখোমুখি অবস্থায় আছে, এবং এরা পরস্পর দেখেন একটি ঘুরতেছে, একটি অপোজিট দিকে ঘুরতেছে। তাহলে দুটো পৃষ্ঠ যখন আপনার বিপরীত দিকে ঘুরে এবং এরা পরস্পর মুখোমুখি অবস্থায় থাকে না, এটাকে বলা হচ্ছে কার্ডিও অ্যাকশন। আর লাস্ট হচ্ছে দেখেন এটা বিপরীত দিকে ধরানো আছে, কিন্তু এরা কি এ যেদিকে ঘুরতেছে এও কি একই দিকে ঘুরতেছে, তাহলে এটাকে বলা হচ্ছে আপনার স্টিচিং অ্যাকশন। তাহলে আমরা যদি বলি যে কার্ডিও অ্যাকশন মানে কয়টা অ্যাকশন হয়, তো হলো তিনটা অ্যাকশন। একটা হচ্ছে আপনার কার্ডিও অ্যাকশন, যেটা হচ্ছে মেইন, আর একটা হচ্ছে আপনার স্টিচিং অ্যাকশন, একটা হচ্ছে ব্লকিং অ্যাকশন। যদি বলা কার্ডিও অ্যাকশন কোথায় হচ্ছে, এই উপরের অংশটার নাম হচ্ছে ফ্ল্যাট, আর এর নাম হচ্ছে সিলিন্ডার। ফ্ল্যাট এবং সিলিন্ডারের মধ্যে আপনার হচ্ছে কার্ডিও অ্যাকশন, ফিট প্লেট আর হচ্ছে আপনার ফিরুলা আর হচ্ছে আপনার এটা কি সিলিন্ডার, এটার মধ্যে হচ্ছে স্টিচিং অ্যাকশন, আর এটাকে বলা হয় ডফার। ডফার এবং সিলিন্ডারের মধ্যে হচ্ছে ডফার। এবং এই অ্যাকশনের ফলে কি কি কাজ হচ্ছে এখানে বলছে। যদি স্টিম অ্যাকশনের কথা বলি তাহলে টেকনিক্যাল সিলিন্ডারের মধ্যে হচ্ছে, এখানে আমাদের কি সারফেস গুলো হচ্ছে সেম টেক্সচার হচ্ছে, এবং ওয়্যার পার্ট গুলো কি সেম, এই ওয়্যার পার্ট সেম। এরপর কার্ডিও অ্যাকশন হচ্ছে সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যে ওয়্যার পার্ট গুলো বিপরীত আছে, এরপর আপনার কি ডিরেকশন কি অপোজিট আছে। আর ডফিং অ্যাকশনের ক্ষেত্রে দেখেন সিলিন্ডার আর ডফারের মধ্যে হচ্ছে এরা সেম ডিরেকশনে ঘুরতেছে, আর এইদিকে দেখেন বফার যেটা আছে এটা এর থেকে বেশি স্পিড, এটা আছে যে স্লোয়ার আসতেছে এই কথা বলা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে। আচ্ছা এরপর হচ্ছে ফ্ল্যাট হচ্ছে তো দেখেন এই অংশটাকে বলা হচ্ছে ফ্ল্যাট। তো ফ্ল্যাট যদি স্থির থাকে আর এটা যদি ঘুরে, তখন এই কার্ডিও মেশিনটাকে বলা হচ্ছে আপনার স্টেশনারি ফ্ল্যাট। যদি এটা ঘুরে তাহলে এটা হলো রিভলভিং ফ্ল্যাট। ঠিক আছে, দেখেন স্টেশনারি ফ্ল্যাট প্লেটস, তারপর ফ্ল্যাট রিভলভিং, আর লাস্ট হচ্ছে অপোজিট ডিরেকশন। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কাট ক্লোদিং, এই যে এতক্ষণ ধরে বলেছি যে ওয়্যার এই ওয়্যারগুলো আসলে কোথায়, সাপোজ মনে করেন আমি একটা বললাম আমার উপরে যে আমি এটা করছি, যার মধ্যে আমার শীটটাকে নিবানো হচ্ছে, এইটাকে বলতেছি আমি হচ্ছে ক্লোদিং। কার্ডিও মেশিন করে যাবে ওয়্যার সাথে ক্লোদিং দিচ্ছি, এটাকে বলছে কার্ড ক্লোদিং। এবং কার্ড ক্লোদিংগুলো কিরকম হয় দেখেন, এই হচ্ছে রোলার, আমার উপরে দেখেন বসাইতেছি, বসানোর পর সাবস্টিকে এই বসতেছে, এইগুলো হচ্ছে এতক্ষণ যে বললাম যে স্পাইক যেগুলো আছে, যেগুলো আপনি অ্যাকশন হচ্ছে, এইগুলো হচ্ছে আপনার কার্ড ক্লোদিং। তো কার্ড ক্লোদিং বিভিন্ন রকম হতে পারে, একটা ফ্লেক্সিবল কার্ড ক্লোদিং, মানে এইগুলো দেখেন যখন এই দিক দিয়ে যাবে, ফ্লেক্সিবল মানে কি নড়াচড়া করতে পারবে, এইটা হচ্ছে ফ্লেক্সিবল। তো ফ্লেক্সিবল সুবিধা কি অসুবিধা কি এগুলো বলা আছে। এরপর সেমিডিজি মানে হচ্ছে কিছু করতে পারবে আবার কি শক্ত, এটা হচ্ছে সেমিডিজি। লাস্ট হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল আর হচ্ছে মেটালিক কার্ড। মেটালিক কার্ডটা কি, যে আপনি যে কিছু দেখেন ইয়াতে যে কাঠ কাটে না, কাঠ যখন কাটে, কাঠ তৈরি করে না গাছের গোড়া থেকে ওয়াল কেটে, ঠিক আছে, শক্ত না নড়াচড়া করে, এইটা হচ্ছে আপনার মেটাল। তো মেটালিকের ক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে আপনার যদি ইউজ করেন ফাইবারটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটা অসুবিধা কি হতে পারে, আরেকটা অসুবিধা হচ্ছে এটা রিপিট নষ্ট হয়ে যায়, আপনার রিপেয়ার করতে পারবেন, একটা ব্লেড চেঞ্জ করতে হবে। কিন্তু আপনার সেমি ডিজিট যেগুলো আছে দেখেন
এইগুলো স্লাইড দরকার নেই, শুধু এখান থেকে হচ্ছে এই সূত্রটা দিতে, যদি আমি ম্যাথ দেই জাস্ট ভ্যালুগুলো দেওয়া থাকবে, সূত্রগুলো দিতে, ঠিক আছে। এইগুলা দরকার নাই। রুলার ম্যাথ সাপোজ আমরা যে ওই যে কিছু করে দেখালাম যে রিজিড সেমি রিজিড, ওগুলা মেটালিক, তারপর হচ্ছে কিছু সেমি রিজিড আছে, ওইগুলো যদি আপনার ধার যদি কমে যায় তখন ওগুলো গ্রাইন্ডিং করতে হয়। তো এইটাকে বলা হচ্ছে রুলার গ্রাইন্ডিং। দেখেন গ্রাইন্ডিং এর সাথে আমরা দেখছি দেখেন যে বডি তারপর খাবারের পরে বডিতে তারপর একটা দিয়ে এটা হচ্ছে গ্রাইন্ডিং রুলার, হ্যাঁ। তো ওই রকম একটা রুলার দিয়ে কি করে এগুলো আপনারা গ্রাইন্ডিং করে, গ্রাইন্ডিং করে সুবিধাটা হয় কি যে যেগুলো হচ্ছে আপনার ভোগা হয়ে যায় ওগুলো হচ্ছে সারফেসটা চলে আসে, ঠিক আছে। দেখেন তো গ্রাইন্ডিং বিভিন্ন ধরনের আছে, একটা ট্রাভার্স গ্রাইন্ডিং, ট্রাভার্স গ্রাইন্ডিং হচ্ছে যেটা ঘোরার সময় যেটা হচ্ছে ট্রাভার্স, তারপরে এই যে গ্রাইন্ডিং আছে, ঠিক আছে, গ্রাইন্ডিং আছে। আর লাস্ট হচ্ছে এগুলো ইন্টিগ্রাল গ্রাইন্ডিং, এর দরকার নেই, ঠিক আছে, এগুলো দরকার নেই। তো এইটা ছিল আমাদের মূল কার্ডিং স্লাইড। এখান থেকে আপনার হচ্ছে কোশ্চেন তিন চারটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট যদি বলি যে কার্ডিং এর উদ্দেশ্য কি, এটা একটা, কার্ডিং এর ফাংশন কি, এটা একটা, তারপর কেন কার্ডিং কে হার্ড অফ স্পিরিট বলা হয়, তারপর যদি বলি যে আপনার হচ্ছে কার্ডিং এর প্রেসেস ডায়াগ্রাম, কার্ডিং কিভাবে কাজ করতেছে, এরপর হচ্ছে এই যে কার্ডিং এর অ্যাকশনগুলো, কার্ডিং এর জন্য তারপর সিস্টেম অ্যাকশন এগুলা, তারপর হচ্ছে আপনার এখানে যে কার্ড প্রতীক কি, তারপর কোন কার্ড প্রতীকের সুবিধা অসুবিধা কি, এই স্লাইডটা হচ্ছে মূলত কার্ডিং এর স্লাইড। আমি শর্টকাট করাই গেলাম, তার মধ্যে তো কোনো একটা লাভ নেই, ঠিক আছে। আচ্ছা কার্ডিং এর মধ্যে কি আছে, কার্ডিং এর ম্যাথ, এই কার্ডিং এর ম্যাথ কি আছে, ম্যাথটা তো আমরা স্লাইডে জাস্ট দেখে তারপর ম্যাথটা পড়ে করব, হ্যাঁ এটা ম্যাথটা পড়ে করব। আচ্ছা ঠিক আছে, ম্যাথ পড়ে করব। দেখেন এখন হচ্ছে আমরা দেখব জুটের একটা স্লাইড, হ্যাঁ ঠিক আছে স্যার। টেক্সটাইল ফাইবার তো বুঝছেন, ফাইবার বুঝছেন না, ফাইবার তো তাহলে তো জুট ফাইবার সম্বন্ধে মোটামুটি ধারণা থাকার কথা। তো আমি ফার্স্ট স্লাইডগুলো দেখব না, ফার্স্ট স্লাইডগুলো হচ্ছে দেখা যায় যে আসলে কিরকম হচ্ছে এগুলো। জুট ফাইবার হচ্ছে মূলত বাস্ট ফাইবার, ঠিক আছে। বাস্ট ফাইবার গুলো যে ফাইবারগুলো হচ্ছে আপনার বাকল থেকে সংগ্রহ করা হয়, বাকল বলতে হচ্ছে পৃষ্ঠদেশ চেম্বার, ঠিক আছে। এইখান থেকে যে ফাইবারগুলো আপনার হচ্ছে কালেকশন করা হয় সেগুলো হলো বাস্ট ফাইবার। তো জুট হচ্ছে একটা বাস্ট ফাইবার। এরপর জুট ফাইবারকে বলা হচ্ছে গোল্ডেন ফাইবার বাংলাদেশ, হ্যাঁ সোনালী ফাইবার, সোনালী ফাইবার এবং এগুলো হচ্ছে আমরা প্রিভিয়াস যে লোয়ার লেভেলের যে ক্লাসগুলো আছে আমরা দেখে আসছি। এরপর জুটের যদি আমি সুবিধা বলি, জুটের সুবিধা হচ্ছে এর ইনসুলেটিং প্রপার্টিসটা ভালো, মানে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী কম, ঠিক আছে। এরপর এর স্ট্যাটিক প্রপার্টি আছে, মানে পরস্পর যদি ঘর্ষণ করি ওইখানে যেমন চুল ঘর্ষণ করে যেমন তাদের স্ট্যাটিক রেজিস্ট্যান্স তৈরি হয়, ফলে কি একটা জড়ায় যায়, কিন্তু জুটের ক্ষেত্রে এটা হয় না। তারপর হচ্ছে লোয়ার থার্মাল কন্ডাক্টিভিটি, তার মানে খুব সহজে তাপীয় পরিবহন করে না। এরপর হচ্ছে মডারেট ময়েশ্চার রিটেনশন, মানে ময়েশ্চার খুব বেশি শোষণ করে ব্যাপারটা এমন, ঠিক আছে। এই অ্যাডভান্টেজ আছে, তো এগুলো আসলে আপনারা পড়লেই বুঝবেন। আর জুট হচ্ছে মূলত কটনের পর দ্বিতীয় একটা ফাইবার হিসেবে বিবেচনা করা হয় ভেজিটেবল ফাইবার, ঠিক আছে। এবং জুট হচ্ছে তুলনামূলক চিপ, চিপ মানে হচ্ছে সস্তা, ঠিক আছে। কারণ বাংলাদেশে যেটা তৈরি হচ্ছে এক্সট্রা কোনো কষ্ট দিয়ে বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, কারণ এটা চিপ অবশ্যই। আচ্ছা তো জুট ফাইবার হচ্ছে যে ম্যাক্রো স্ট্রাকচার, ম্যাক্রো মানে হচ্ছে কি, ম্যাক্রো মাইক্রো বুঝেন, মাইক্রো মানে হচ্ছে ছোট, ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ পরিসর। তো বৃহৎ পরিসরের মধ্যে বলেছি যে জুট ফাইবার হচ্ছে আপনার এর থেকে জুট ফাইবার হয়, এর ভিতরের অবস্থাটা কেমন, তো দেখেন ভিতরের অবস্থাটা
জালের মতো আছে, এটাকে বলা হচ্ছে মেশো স্ট্রাকচার। মেশো, এম ই এস এইচ ও, মেশো স্ট্রাকচার। কর্নারের ক্ষেত্রে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই স্ট্রাকচারটা থাকে না, কিন্তু জুটের ক্ষেত্রে থাকে। দ্যাটস ওয়াই আমাদের জুট ম্যানুফ্যাকচারিং এর জন্য, মানে জুট থেকে শুদ্ধ তৈরি করতে যায় আমাদের কার্ডিং মেশিন লাগে দুইটা। কটনের ক্ষেত্রে কার্ডিং লাগে হচ্ছে একটা, জুটের ক্ষেত্রে লাগে কয়টা? দুইটা। একমাত্র কি কারণে? এই মেশো স্ট্রাকচারের কারণে। মানে একটা আর একটা লেগ ঠিক অবস্থায়, কোনো খুব জোরালো অবস্থায় থাকে, ঠিক আছে? যার কারণে এগুলো সোজা আলাদা করা যায় না। আর দ্যাটস ওয়াই এখানে দুইটা কার্ডিং মেশিন। আর এখানে আরেকটা কি আছে করে যে why two carding machine is used? Why two carding machine is used for jute spinning process? খুবই গুরুত্বপূর্ণ। তার একমাত্র কারণ হচ্ছে মেশো স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, মাইক্রো স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে যে আসলে ওই ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে? এরপর যদি আমি বলি যে জুটের ক্ষেত্রে ফিজিক্যাল কিছু প্রপার্টি আছে। ফিজিক্যাল প্রপার্টি জুটটা আর্টিফিশিয়াল লেন্থ কত, আর্টিফিশিয়াল ডায়ামিটার কত, ক্রস সেকশনাল ডায়ামিটার কত, তারপর স্পেসিফিক গ্রাফিক আপেক্ষিক দূরত্ব কত, তারপর স্ট্রেংথ কত, এগুলো আসলে মুখস্থ জিনিস, এটা একটু মুখস্থ করে নেবেন, হ্যাঁ? আচ্ছা, আর এগুলো তো ফাইবার প্রবলেম হচ্ছে যে একটা ফাইবার সাথে আরেকটা ফাইবারের কেমিক্যাল রিঅ্যাকশন কেমন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে জিনিসটা, যে আপনি জুট ফাইবার দিয়ে লেখাপড়া করতেছেন, কিন্তু জুট ফাইবারের কম্পোজিশনটা কি? জুট হচ্ছে সেলুলোজিক ফাইবার, এখানে সেলুলোজের পরিমাণ 2%, হেমিসেলুলোজ হচ্ছে 22%, লিগনিন আছে। একমাত্র লিগনিনের কারণে হচ্ছে জুটটা হচ্ছে খসখসে। এই লিগনিন যেখানে থাকবে মনে করুন ওইটা হচ্ছে খসখসে, ক্লিয়ার? এরপর ওয়াটার সলিউবল ফ্যাক্টর আছে, আর কি আছে? ফ্যাটেন অক্সাইড। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসতে পারে, যদিও আপনাদের ম্যাগনেট মানে নেচার ফাইবার প্রবলেম কথা, কিন্তু তবুও আলাদা মনে রাখবেন, বেসিক জিনিস। আচ্ছা, সেলুলোজিক ফাইবার কেন বলা হচ্ছে? কারণ এটা সেলুলোজের যে স্ট্রাকচার সেটা এখানে বিদ্যমান, যার ফলে এটাকে বলা হচ্ছে সেলুলোজ। আর লিগনিন স্ট্রাকচার হচ্ছে এটা। আপনি যদি কুশিনাকে মনে করি যে আপনি একটা সেলুলোজের স্ট্রাকচার দেখান, একটা লিগনিন স্ট্রাকচার দেখান, আপনাকে এই দুটো সম্পূর্ণ আঁকতে হবে, এই দুটো আঁকতে হবে। আর এগুলো একটু লিখে রাখ যে স্ট্রাকচারগুলো আপনাদের করতে হবে। সেলুলোজের স্ট্রাকচার, লিগনিন স্ট্রাকচার, সেলুলোবায়োলজিক্যাল স্ট্রাকচার। সেলুলোবায়োলজি এই তিনটা স্ট্রাকচার কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে পরবর্তী স্লাইডে বুঝে পাবেন। এটা ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন স্লাইড। আমরা এখন মেইন কিছুতে চলে যাব। সেটা হচ্ছে এটা কিছুক্ষণ আগে দেখলাম যে জুট হচ্ছে বাস্ট ফাইবার, এরপর বললাম যে জুটের মধ্যে লিগনিন আছে, আবার জুটের মধ্যে কি আছে? সেলুলোজ, সেলুলোজ, তাই না? যেহেতু লিগনিন এবং সেলুলোজ দুটোই কিন্তু মানে আপনার প্রেজেন্ট আছে, যার কারণে জুট ফাইবারকে বলা হয় লিগনিও সেলুলোজিক ফাইবার, ক্লিয়ার? এই যে এখানে বলা আছে লিগনিও সেলুলোজিক ফাইবার, এবং এই লিগনিও সেলুলোজিক ফাইবার যেটা আছে জুট, এটা মূলত হচ্ছে ইউজ করা হয় প্যাকেজিং এর কাজে। আর যেহেতু লিগনিন আছে, লিগনিন থাকলে এখানে কি হবে? এটা স্টিফনেসটা বেশি হবে, খসখসে বেশি হবে। এই কারণে বলা আছে যে ইট ইজ অলসো স্টিফ এন্ড হার্ড। স্টিফ হচ্ছে কি? কাঠিন্যতা বেশি, হার্ড হচ্ছে কি? খসখসে। আর জুট হচ্ছে প্রোডিউসিং টপ 5টা কান্ট্রি আছে, যার মধ্যে ইন্ডিয়া সবথেকে হচ্ছে বেশি। কারণ কি? ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি না? যেহেতু বড় কান্ট্রি, বৃহৎ পরিসরে অবশ্যই এখানে কি প্রোডিউসিং লেভেলটা বেশি আসবে। এই যে ইন্ডিয়া আছে, তো এগুলো জাস্ট জানার জন্য, এগুলো কিছু না। তবে এখান থেকে মেইন পয়েন্ট যদি ফাইন্ড আউট করি, তো জুট হচ্ছে বাস্ট ফাইবার, এটা হচ্ছে লিগনোসেলুলোজিক ফাইবার, আর এরপর হচ্ছে এটা মূলত প্যাকেজিং যে ম্যাটেরিয়াল সেটা কাজ হচ্ছে জাস্ট ইনফরমেশন। আচ্ছা, এরপর স্পিনিং যারা
সুতো তৈরি করার প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে স্পিনিং। তো স্পিনিং মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শর্ট স্টেবল স্পিনিং আর একটা লং স্টেবল স্পিনিং। ঠিক আছে? তো শর্ট স্টেবল স্পিনিং হচ্ছে কটন, আর লং স্টেবল স্পিনিং হচ্ছে আপনার জুট। কেন শর্ট স্পিনিং মানে শর্ট স্টেবল বললাম, কেন লং স্টেবল স্পিনিং বললাম? যে সকল ফাইবারের দৈর্ঘ্য হচ্ছে 2.5 ইঞ্চি থেকে কম, 2.5 ইঞ্চি থেকে কম, তাদেরকে বলবো শর্ট স্টেবল ফাইবার। আর যেগুলো হচ্ছে স্টেপল লেন্থ হচ্ছে 2.5 ইঞ্চি থেকে বেশি, সেগুলো বলবো হচ্ছে আমি লং স্টেবল ফাইবার। জুট ফাইবারের যে লেন্থ সেটা 2.5 ইঞ্চি থেকে বেশি, এই কারণে বলা হচ্ছে জুট ফাইবার হচ্ছে যে স্পিনিং প্রসেসটা করা হয় এটাকে বলা লং স্টেবল স্পিনিং। আর কটন ফাইবারকে বলা হচ্ছে শর্ট স্টেবল স্পিনিং। ঠিক আছে? তো এখানে কিন্তু আসতে পারে যে আসলে শর্ট স্টেবল স্পিনিংটা কি? এই যেখানে দেওয়া আছে যে 2.5 ইঞ্চি পর্যন্ত, 2.5 ইঞ্চি পর্যন্ত, আর লং স্টেবলটা হচ্ছে 2.5 ইঞ্চি থেকে বেশি। ক্লিয়ার? তাই এখানে কোশ্চেনটা আসলে আমি চলে নিই যে why jute spinning is called long staple spinning। একই সাথে আসতে পারে যে why cotton spinning is called short staple। বুঝছেন কেন? ওই যে সোজা হিসাব, যে সকল ফাইবারের দৈর্ঘ্য হচ্ছে 2.5 ইঞ্চি থেকে কম সেগুলোকে বলবো শর্ট স্টেবল ফাইবার। তো কটন ফাইবারের লেন্থ হচ্ছে 2.5 ইঞ্চি থেকে কম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে স্পিনিং প্রসেস করা, এটা হলো শর্ট স্টেবল স্পিনিং। আর লং স্টেবল স্পিনিং হচ্ছে যে সকল ফাইবারের দৈর্ঘ্য 2.5 ইঞ্চি থেকে বেশি তাদেরকে বলবো লং স্টেবল ফাইবার। এবং জুট ফাইবারের যে লেন্থ সেটা হচ্ছে 2.5 ইঞ্চি থেকে বেশি, যার কারণে এই স্পিনিং প্রসেসটাকে বলা হচ্ছে লং স্টেবল স্পিনিং। এই যে এখানে বলে দেওয়া আছে যে আসলে কটন স্পিনিং প্রসেস আর জুট স্পিনিং প্রসেসের পার্থক্য কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঘরে পরীক্ষা চলে আসছে, আগে এগুলো কিছু লিখে না তারপরে এখানে আরেকটা কোশ্চেন যে কটন স্পিনিং আর জুট স্পিনিং এর পার্থক্য ডিফারেন্স বুঝেছেন? দেখেছেন? ঠিক। এখন আমরা এতদিন বললাম যে আসলে কটন থেকে কিভাবে সুতা তৈরি করা হয়, এখন দেখুন যে জুট থেকে কিভাবে সুতা তৈরি করা হয় তার জন্য ফ্লোচার্ট হচ্ছে প্রথমে হচ্ছে আপনি জুটগুলোকে ব্যাচ আকারে বাছাই করবেন। ব্যাচ আবার কি জিনিস? ব্যাচ কি জিনিস? সাপোজ মনে করেন এই যে আপনি এইখানে যে আপনি পার্টগুলো নিছেন, এই পার্টগুলো যে আপনি নিছেন এক জায়গায় করছেন, এইটাকে বলতেছে না ব্যাচ। একই যে পার্টগুলোকে এক জায়গায় একত্রিত রাখে এটাকে বলা হচ্ছে ব্যাচ। আর ব্যাচ তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলতে আমরা ব্যাচ। ক্লিয়ার? তাহলে প্রথমে কি করতেছি আমরা ব্যাচ আকারে সিলেক্ট করতেছি, এরপর লুব্রিকেট করতেছি। এই যে লুব্রিকেট, এই যে লুব্রিকেট যে করতেছি কেন করতেছি? জুট ফাইবারগুলো তুলনামূলক বেশিরভাগ দেখলাম যে স্টিফনেসটা অনেক বেশি, আবার কি জুট ফাইবার হচ্ছে হার্ডনেসটাও বেশি। যেহেতু এই ফাইবারটাকে আপনি প্রসেস করতে হবে, যার কারণে জুট ফাইবারটাকে আপনার নরম করতে হবে। এই নরম করার জন্য জুট ফাইবার লুব্রিকেশন করা হয়। শুধু নরম করার জন্য লুব্রিকেশন করলেই হয় না, এটা ইমালশন প্রয়োগ করার পর এটাকে ঢেকে রাখতে হয় চোখের ফুটা, যাতে শোষণ করার পর এটা কি হয়ে যায়, নরম হয়ে যায়। যার কারণে এই প্রসেসটাকে বলতে হচ্ছে কন্ডিশনিং বা পাইলিং। ওই লুব্রিকেট করলাম, করার পর ঢেকে রাখবো না, ঢেকে রাখার প্রক্রিয়াটা বলতে আমি পাইলিং। পাইলিং আমরা কার্ডিং করব, কার্ডিং এর দুটো হবে এখানে ব্রেকার কাট ফিনিশিং কাট, এরপর এখানে আমরা ড্রয়িং এবং কাটিং,
ড্রয়িং মেশিনটা কিন্তু তিনটা, ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং, থার্ড ড্রয়িং। ঠিক আছে, ফার্স্ট ড্রয়িং, থার্ড আর লাস্ট হচ্ছে স্পেলিং। তো ধীরে ধীরে আমরা এই যে ফ্লোচার্ট যেটা আছে এটা জানি। দেখেন এই যে আমরা দেখাইছিলাম না যে জুট কাউন্ট 14400 হাজার যত স্মাইল দেখাইছিলাম না আমরা যখন ইন্ডিয়া যখন কাউন্ট যখন ক্লাস করছি ডিরেক্ট কাউন্ট আর ইনডিরেক্ট কাউন্ট করছিলাম না। ডিরেক্ট কাউন্ট গুলো করছিলাম যে কটন, ডেনিয়ার, জুট আর হচ্ছে ভুলে গেছেন সব, টেক্স, ডেনিয়ার, জুট আর উলেন সব ভুলে গেছেন, ভুলে গেলে তো যাই হোক। তো এটা হচ্ছে জুট কাউন্ট 14400। এই যে ব্যাচ সোজা ভাষাটা বাংলা কথায় বোঝাই যে গুণগত মানের সুতা তৈরি করার জন্য গুণগত মানের যে পার্টগুলো আছে আবার লোয়ার ক্লাস যে পার্টগুলো আছে এগুলো আলাদা আলাদা করে এই যে এরকম করে বাজার যে প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে ব্যাচ। আর পুরোটাকে তৈরি করতেছেন এই প্রসেসটাকে বলা হচ্ছে ব্যাচিং। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাচ আর হচ্ছে এই যে ব্যাচ দেওয়া আছে। সাপোজ এই যে all process preparatory to carding inputs in the batching, it is the primary stage of job processing. তাহলে ব্যাচ আর ব্যাচিং প্রসেস যদি আমি বলি যে ব্যাচ আর ব্যাচিং কি আপনাকে সুন্দর করে এটা লিখতে হবে। ঠিক আছে? ব্যাচিং এর উদ্দেশ্য কি? ব্যাচিং এর উদ্দেশ্য হচ্ছে মূলত খরচ কমানো একটা আছে, তারপর ওয়েস্ট কমাবে, তারপর হচ্ছে আপনার এক্সপেক্টেড যে ফ্লেক্সিবিলিটি সেটা সে নিয়ে আসবে, তারপর ইয়ার্নের কোয়ালিটি সে কি বাড়াবে। এইগুলো হচ্ছে একটা ব্যাচিং এর এইটা হচ্ছে আপনার উদ্দেশ্য। ক্লিয়ার? তো আপনি কিন্তু আপনাদের যদি বলা হয় যে ব্যাচ সিলেকশন করবেন কোন কোন দিকগুলো আপনি বিবেচনা করবেন, প্রথমে আপনাকে বিবেচনা করতে হবে যে র ম্যাটেরিয়ালস কস্ট কি হবে, সেকেন্ড হচ্ছে আপনার মজুদ কতটুকু আছে ওইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, এরপর হচ্ছে আপনার হচ্ছে কোয়ালিটি অফ ইয়ার রিসপন্স কি ধরনের সুতা তৈরি করবেন সেটার কোয়ালিটি বিবেচনায় নিয়ে আসতে হবে, কাস্টমার ডিমান্ড দেখতে হবে, প্রোডাকশনের কস্ট দেখতে হবে। এইগুলো হচ্ছে আপনার ব্যাচ সিলেকশনের ক্রাইটেরিয়া। ঠিক আছে, দেখি এরপর কি আছে। ইমার্শন টাইমস করা বাস, আচ্ছা এগুলো কাট আমি একটু ভিডিওতে চলে